নতুন বছর পড়তেই দিদিমণি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে ২০২৬ নিয়ে তার কনফিডেন্স পুরোপুরি টলে গেছে। ২০২৬-এ তিনি যে আর জিতছেন না, তার একার পক্ষে যে আর জেতা সম্ভব নয়, সেটা তিনি নিজেই বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। আর তাই অসহায়ের মতো প্রত্যেক দিন প্রতিনিয়ত তিনি একটা করে তার ওই পরামর্শদাতা সংস্থা প্যাক প্যাক নাকি একটা আছে, তাদের সাজানো চিত্রনাট্য অনুযায়ী দুর্বল চিত্রনাট্যের একটা করে নাটক উপস্থাপন করতে বাধ্য হচ্ছেন। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে, সেই নাটক লঞ্চ হওয়ার আগেই সামনে চলে আসছে এটা পুরোপুরি সাজানো, এবং সেই সাজানো নাটক দিয়ে যে ২৬-এর ঘুঁটি আর ঘোরানো যাবে না সেটা তিনি নিজেও বুঝতে পারছেন। কিন্তু এই ছাড়া তার আর কিছু করার নেই। আপনাদের আগেই জানিয়েছিলাম যে হুমায়ুন কবির নামক একটি মহানাটক তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি সেটা সুপার ফ্লপ হয়েছে। মানুষ খাচ্ছে না, মানুষ বুঝে গেছে। আর সেই জন্যই এবার একটা নতুন নাটক মঞ্চস্থ করতে হলো। আজকে সবাইকে চমকে দিয়ে মৌসম বেনজির নূর তিনি তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করলেন, দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে। দারুণ হাইফাই খবর, দারুণ একটা ধামাকাদার ব্যাপার হয়ে গেল, কংগ্রেসের পুনরুজ্জীবন হচ্ছে, এইসব খবর মিডিয়াতে ভাসানো হচ্ছে। এবং সবথেকে মুশকিলের ব্যাপার হচ্ছে, কোন মিডিয়া করছেন জানেন? যাদেরকে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা বলেন চুটি চাটা চ্যানেল, যাদেরকে বলেন অনুপ্রাণিত মিডিয়া, যাদেরকে বলেন পিসির চ্যানেল, তারা এটা বেশি করে ফোকাস করছে। এখন তারা যদি পিসির বশংবদ হন, তাহলে পিসির ক্ষতি হতে পারে, একজন সাংসদ চলে গেছেন, সেই খবর এত বড় বড় করে তারা করছেন কেন? কেননা এই নাটকটা করার অত্যন্ত দরকার হয়ে পড়েছে। কেন এটাকে নাটক বলছি, এক 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 করে আসছি। তবে এই খবরেরই ভেতরের খবরটা আপনাদের দেখিয়ে দিই, তাহলেই চিত্রটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই খবরের ভেতরের অংশ, যেখানটা আমি ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি, ভালো করে চোখ খুলে একবার সেখানটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কতখানি সাজানো নাটক এটা হচ্ছে। তবে তৃণমূল নিয়ে কোনো রকমের নেতিবাচক মন্তব্য করেননি মৌসম। আমরা দেখেছি যে যখনই দল পরিবর্তন করেন, আগের দলে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল, আগের দলের অনেক বেনিয়ম তার চোখে পড়েছিল, তার কথা কেউ শুনছিল না, এবং সেই জন্য দল পরিবর্তন করেছে উন্নয়নের স্বার্থে, এমন একটা বক্তব্য আমরা বারবার দেখি। যেমন ওই কিছুদিন আগে ওই পারণ মিত্র নাকি একটা অভিনেত্রী ছিলেন না, বিজেপি টিকিটে দাঁড়িয়েছিলেন, তিনি করার পরও এই ধরনের কথা বলেছিলেন। কিন্তু এক্ষেত্রে তৃণমূল নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেননি মৌসম। তিনি বলেন, আমি কয়েক বছর আগে তৃণমূলে গিয়েছিলাম, তবে তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছিল, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিল, জেলা সভাপতির দায়িত্ব দিয়েছিল। ভাবুন একবার, একজন দল পরিবর্তন করলেন, পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে গেলেন, প্রথমে তাকে লোকসভার টিকিট দেওয়া হলো, তিনি জিততে পারলেন না, তিনি হেরে গেলেন। এবার সাধারণত আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসে কেউ যদি হেরে যান না, তিনি হারিয়ে যান। কিন্তু এক্ষেত্রে মৌসম বেনজির নূর হারালেন না, তাকে প্রথমে রাজ্যসভায় সাংসদ করে পাঠানো হলো, এবং পরবর্তীকালে মালদা জেলার তাকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হলো। অথচ এই মৌসম বেনজির নূর তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন। এবার সব থেকে মজার লাইন, তার পরের অংশটা পড়ুন। কংগ্রেস দপ্তরের সাংবাদিক বৈঠকেও মমতা সম্পর্কে বলতে গিয়ে আমাদের নেত্রী বলে সম্বোধন করেন মৌসম। অর্থাৎ এই যে তৃণমূল টু কংগ্রেস, কংগ্রেস টু তৃণমূল, এই সমস্ত কিছুই একই সুতোয় বাঁধা, একই রকম নাটকের রঙ্গমঞ্চে অভিনীত হচ্ছে। এটা নতুন করে বলার কিছু নেই। কেননা কেননা অনেকেই বলেন যে কংগ্রেসের যদি কেউ এই পশ্চিমবঙ্গ থেকে সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এগেনস্টে লড়ছিলেন, তিনি হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। অথচ সেই অধীর রঞ্জন চৌধুরী যখন লোকসভার ক্যান্ডিডেট হলেন, তার হয়ে প্রচারে একটি বারের জন্য গান্ধী ফ্যামিলি বা কংগ্রেস হাইকমান্ডের কেউ এলেন না, কোনো শীর্ষ নেতা এলেন না। উল্টে এই অধীর রঞ্জন চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এবং তার থেকেও মজার ব্যাপার হচ্ছে যে যাকে বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে, বিজেপি নেতারা প্রায়শই অভিযোগ করে থাকেন সেটা নাকি কালীঘাটের অনুমোদন নিয়ে। কেননা এমন একজনকে বসানোর দরকার ছিল যিনি কোনো অবস্থাতেই এই তৃণমূল যাতে ক্ষমতায় থাকতে না পারে এরকম কোনো কাণ্ড করবেন না। আর সেই জায়গা থেকে মৌসম বেনজির নূর তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ব্যাক করে যাচ্ছেন। এবার আরও মজার ব্যাপার আপনাদের দেখায়, ওই নিচের যে অংশটা ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি, ওইখানটা পড়ুন। এখানে কি বলছে, তৃণমূলের মুখপাত্ররা জানিয়ে দিচ্ছেন দলের তরফে কোনো ধরনের প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। কিসের নিষেধাজ্ঞা? একজন দলের সাংসদ, তাকে সমস্ত কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, লোকসভার প্রার্থী করা হয়েছিল, হেরে গেছেন, তারপরেও রাজ্যসভার প্রার্থী করে দেওয়া হয়েছে, এবং সেখানে তিনি জিতে সাংসদ হয়েছেন, এবং তারপর তাকে সভানেত্রী করা হয়েছে। এমনকি এই কয়েকদিন আগেও অবধি তাকে দলের তরফ থেকে 4টে বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে।
সেই তিনি তৃণমূলের মুখে ঝামা ঘষে কংগ্রেসে যোগদান করলেন। যদি সত্যি সত্যি এই ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে তো তুলোধনা করা হবে, যেমন আমরা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেখি। বারবার এখনো তৃণমূল কংগ্রেস বলে যে তৃণমূলে থেকে সব থেকে বেশি যদি কেউ ফেসিলিটি নিয়ে থাকে সেটা অধিকারী পরিবার। তাহলে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করা হলে মৌসুম বেনজির নূরের ক্ষেত্রে একদম চুপ করতে কেন বলা হয়েছে, সম্পূর্ণ নিষেধাজ্ঞা কেন জারি করা হয়েছে? তার কারণ হচ্ছে আগামী দিনে এগুলো তো সব কাজে লাগবে, এটা সবটাই তো সাজানো নাটক, এটা তো দিদিমণির মস্তিষ্ক প্রসূত, প্যাক প্যাক সাজিয়ে দিয়েছে, সেই জন্যই তো এই দলবদলের নাটকটা দেখাতে হচ্ছে। কেন সেটা একটু পরে আসছি। কিন্তু আরেকটা মজার ব্যাপার দেখুন, এই মৌসুম বেনজির নূর তিনি দলবদল করলেন, তিনি তৃণমূল থেকে কংগ্রেসে গেলেন, তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন এবং 2020 সালে যেহেতু তিনি সাংসদ হয়েছেন, 2026-এর 2রা এপ্রিল পর্যন্ত তার সাংসদ পদের মেয়াদ রয়েছে। এখন যেহেতু 2রা এপ্রিল তার আগেই এই সাংসদের নির্বাচনটা হয়ে যাবে এবং সেক্ষেত্রে যেহেতু বিধানসভা নির্বাচন তখনও হবে না, এরকম কোনো ইকুয়েশন হয়নি যে তৃণমূল কংগ্রেস এই সিটটা ধরে রাখতে পারবে না। তাহলে তাহলে এক্ষেত্রে মৌসুম বেনজির নূর যদি প্রার্থী হতে পারতেন, আরও 6টা বছর তার আরামের জীবনটা একদম বাঁধা ছিল, রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি কাটিয়ে দিতে পারতেন। কিন্তু তা সত্ত্বেও তিনি তার আগেই দলটা বদল করে ফেললেন। কেন? এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে তিনি বিতস্প্রিয় হয়েছেন, দলের মধ্যে কাজ করতে পারছেন না। না, সেরকম কোনো ঘটনা ঘটেনি। এবার আপনারা বলবেন টিকিট দিত, তার কি কনফার্মেশন আছে? হয়তো টিকিট দিত না। আরে টিকিট যদি নাও দিত, কংগ্রেসের তো 0 বিধায়ক, 0 এমএলএ, তাহলে তারা সেই জায়গা থেকে মৌসুম বেনজির নূরকে আর রাজ্যসভায় পাঠাতে পারছে না। এবার এখন যা ইকুয়েশন হয়ে দাঁড়িয়ে আছে, যে কারণে মৌসুম বেনজির নূরকে ওই 2020 সালে সাংসদ করা হয়েছিল, সেটা হচ্ছে মালদার ভোটটা। ওখান থেকে তো লোকসভা ইলেকশনে জিততে পারে না, বিধানসভায় কয়েকটা এমএলএ বার করে নেয় বটে, কিন্তু লোকসভায় ভরাডুবি হয় এবং সেক্ষেত্রে একজন এমপির দরকার আছে, ওই জন্যই মৌসুম নূরকে করা হয়েছিল। তো গনি খান পরিবারের সদস্য, সেই জায়গা থেকে মৌসুম নূরের টিকিটটা এই রকম যেখানে সংখ্যালঘু ভোট হাত থেকে বেরিয়ে যাওয়ার মতো সিচুয়েশন হয়েছে, তৃণমূল কাটতে পারতো, দিদিমণি কাটতে পারতেন। সুতরাং তার টিকিট বাঁধা ছিল, তার 6 বছরের আরামের জীবন পাকা ছিল, তা সত্ত্বেও তিনি চলে গেলেন কংগ্রেসে। কেমন একটা সাজানো সাজানো নাটক মনে হচ্ছে না? কেন সাজানো নাটক বলছি? কেননা এই তড়িঘড়ি জিনিসটার খুব দরকার ছিল। আসল কারণ, হুমায়ুন কবির নামক নাটকটা একদমই কাজ করেনি। কেন? আপনাদের একটা মজার ব্যাপার দেখায়। একটা আজকে খবর আমার চোখে পড়লো, জেলা সফর শুরু অভিষেকের, কোথায় কবে মাস জুড়েই কর্মসূচি ঘোষণা। তিনি ওই রণসংকল্প যাত্রা না কি বিজেপির মতো একটা তিনি কপি পেস্ট করে একটা কিছু করার চেষ্টা করছেন। গতকাল বারুইপুরে আমার বাড়ির পাশে এসেছিলেন, আজকে তিনি চলে গেছেন উত্তরবঙ্গে। তো সেইখানে তার যে কর্মসূচির লিস্টটা পেয়েছি, আমি জেলাগুলো একটু একটু করে মার্ক করে দিয়েছি। ভালো করে একবার জেলাগুলোর তালিকাগুলো দেখুন তো। কেন এটা বলছি? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। পুরো জেলার লিস্টটা বুঝলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। 2রা জানুয়ারি দক্ষিণ 24 পরগনার কর্মসূচির পরেই তিনি চলে যাবেন উত্তরবঙ্গে। 3রা জানুয়ারি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি হয়ে গেল। তারপর বীরভূম, তারপর উত্তর দিনাজপুর, তারপর মালদা, তারপর নদিয়া, রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ মানে উত্তর 24 পরগনা ঢুকে গেলেন। তারপর আসছেন পুরুলিয়া, বাঁকুড়ার বিষ্ণুপুর একসঙ্গে হয়ে গেল। কলকাতা করলেন, কোচবিহারে করলেন, পূর্ব মেদিনীপুরের তমলুকে, তারপর থাকবেন মেদিনীপুর মানে পশ্চিম মেদিনীপুর হয়ে গেল। আবার কৃষ্ণনগরে যাবেন মানে নদিয়া চলে গেলেন। আবার উত্তর 24 পরগনার বারাসাত, উত্তর 24 পরগনা আবার করছেন, বাঁকুড়া করছেন, বিষ্ণুপুরে আবার যাচ্ছেন, হুগলি করছেন, পূর্ব এবং পশ্চিম বর্ধমান করছেন, তারপর হাওড়া গ্রামীণ এবং সদর মানে হাওড়াটা কভার করছেন। এবার ভালো করে খেয়াল করে দেখুন, পশ্চিমবঙ্গে 23টা জেলা আছে, সেই 23টা জেলার মধ্যে 19টা জেলাতেই ঘুরছেন অভিষেক ব্যানার্জি। তা ঘুরুন, কোনো অসুবিধা নেই। কোন কোন জেলায় তিনি ঘুরছেন না? দার্জিলিং, কালিম্পং, কেননা ওখানে গিয়ে তৃণমূল হুল ফোটাতে পারবে না। ঝাড়গ্রাম, ছোট্ট জেলা, 4টে আসন আছে, খুব একটা পাত্তা দেওয়ার দরকার নেই, এমনি তো ওগুলো তৃণমূল জিতছে, লোকসভায় জিতেছে, বিধানসভায় জিতেছে। আর বাকি রইল মুর্শিদাবাদ। তো এই হুমায়ুন কবির দল ছেড়েছেন, বলছেন ওই অঞ্চল থেকে তৃণমূলকে শূন্য করে দেবেন, বলছেন ওখানে বাবরি মসজিদ করবেন, প্রচুর মানুষ তাকে সাপোর্ট করছে। সেই জায়গা থেকে এত বড় কর্মসূচি হচ্ছে, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সব থেকে গুরুত্বপূর্ণ জেলা, 22টা আসন আছে, যার মধ্যে 20টা তৃণমূলের দখলে আছে, সেই জেলায় ভুলেও একবারও পা রাখছেন না। কীরকম একটা সাজানো সাজানো গল্প লাগছে না? শুধুমাত্র এই জায়গাটাই দেখবেন না, আমি আরও মজার জিনিস আপনাদের দেখাচ্ছি, এগুলো নাটক যে কিভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে এই খবরটা নিয়ে খুব হইচই শুরু হয়ে গিয়েছিল। হুমায়ুন কবিরের ছেলে, যিনি এখনও তৃণমূল কংগ্রেসে আছেন এবং তৃণমূল কংগ্রেসের পদে আছেন, তিনি নাকি পুলিশকে মারধর করেছেন, তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা হয়েছে, হুমায়ুন কবির স্তব্ধ করে দেবেন, অনেক কিছু নাটক দেখলাম। এবং পুলিশ তার বাড়িতে পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ সন্ধ্যেবেলায় তাকে ছেড়ে দেওয়া হলো।
কেন? না, তিনি বলেছেন তদন্তে সহযোগিতা করবে। আচ্ছা, কোনো সত্যিকারের বিরোধী, মানে কোনো রাজনৈতিক দল করতে হবে না, ধরুন আমাদের মতো ইউটিউবার যারা সত্যি কথাটা বলি এবং সরকারের গায়ে লাগে, তাদের বিরুদ্ধে যদি এরকম চার্জ লাগতো, পুলিশ এরকম সাহায্য করতো, ছেড়ে দিত। এতদিন হয়ে গেল, তারপর এই কেসটা নিয়ে আর কোনো প্রসিড হয়েছে, পুলিশ আর কোনো রকম কোনো স্টেপ নিয়েছে? মানে কতখানি নাটক ব্যাপারটা, বুঝতে পারছেন কেন এটা করার দরকার হলো? কেননা তার আগে হুমায়ুনের যে এপিসোডগুলো হচ্ছিল, আবারও মানুষ নাটকটা ধরতে পেরে গেছে। এবং সেই জায়গা থেকে হুমায়ুন কবির যে প্যাকের সাজানো চিত্রনাট্য, এটা মানুষ খেয়ে ফেলেছে। ফলে তার আর সেই রাজনৈতিক ভ্যালুটা থাকছে না। ফলে হুমায়ুন কবিরকে এস্টাবলিশ করতে হবে সত্যি সত্যি বিরোধী, কিন্তু সেটা করতে গিয়ে একটু মুশকিল হয়ে গেছে। ফলে দেখুন সেই জায়গাটায় কীরকম সেটিং হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আরও মজার ব্যাপার দেখুন, হুমায়ুন কবির যেদিনকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হলেন, তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করা হলো, সেদিনকে ফিরহাদ হাকিম তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন এই হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, তৃণমূল কংগ্রেসের। কেউ বোধহয় চিনবেনও না, এমনি ছবি দেখালে চিনবেনও না, এমন কোনো খুব একটা পপুলারিটি তার এই অঞ্চলে আছে, কলকাতা সংলগ্ন অঞ্চলে, সেরকম না। তো যাই হোক, যেহেতু এখানে হুমায়ুন কবিরকে করা হচ্ছে মুর্শিদাবাদ, সেই জন্য এই নিয়ামত শেখ তাকে বসিয়ে রাখা হয়েছিল। এখন এই নিয়ামত শেখ তার নাতির বৌভাত রিসেপশন, সেইখানে হুমায়ুন কবির চলে গেছেন এবং নিয়ামত শেখ পাশে বসিয়ে তাকে খাবার খাওয়াচ্ছেন। শুধুমাত্র তাই নয়, হুমায়ুন কবির বলছেন যে এই নিয়ামত শেখের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না, যে তার নাতির যেদিনকে বিয়ে ছিল তাকে ইনভাইট করা হয়েছিল, তিনি যেতে পারেননি। তারপর জোর করে বহুবার ফোন করে নিয়ামত শেখ তাকে নিয়ে এসছেন এবং পাশে বসিয়ে যা যা খেতে তিনি ভালোবাসেন সেগুলো খাইয়েছেন। এবং শুধুমাত্র তাই নয়, মাংসটা গরম ছিল না, ডেকোরেটরকে বকিয়ে সেখানে মাংস গরম করিয়ে তাকে খাইয়েছেন। কত প্রেম থাকতেই পারে, এরকম ভাতৃপ্রেম থাকা খুব ভালো, এরকমই সহাবস্থান মানুষের হোক। কিন্তু মুশকিল হচ্ছে যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদে শূন্য করে দেবেন বলছেন, যাকে পাশে বসিয়ে ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করেছেন, সেই জায়গা থেকে এই নিয়ামত শেখের বিরুদ্ধে একটা কোনো শব্দ খরচ করেছে তৃণমূল কংগ্রেস? কোনো স্টেপ নিয়েছে? দুটো জিনিস হতে পারে, এক হতে পারে নিয়ামত শেখ এই হুমায়ুন কবিরের পার্টিতে যাচ্ছেন, তাহলে তো তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে স্টেপ নেবে। আর না হলে এই যে ভাই ভাই ব্যাপারটা হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে স্টেপ নেবে। কোথাও কোনো রকম কোনো ব্যাপার নেই। তাহলে গড়াপেটাটা কোন জায়গায় হচ্ছে, গট আপ গেমটা কিভাবে হচ্ছে, বুঝতে পারছেন? আরেকটা মজার জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে দেখুন, খবর করার চেষ্টা করছে কৌশলে মমতা এবং অভিষেকের মধ্যে বিভাজনের চেষ্টা হুমায়ুনের, ব্রিগেডে 10 লক্ষ লোক হাজির করার চ্যালেঞ্জ। এইবার এইখানে হুমায়ুন কবির কি বলছেন? বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে তার বিরুদ্ধে কোনো প্রার্থী দেবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী যদি দাঁড়ান তাদের বিরুদ্ধে প্রার্থী দেবো। এই যে প্রচার করার চেষ্টা করছেন না যে হুমায়ুন কবির বিজেপির প্রোডাক্ট, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার এত পীড়িত কিসের? যে দলটা তাকে তাড়ালো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখন ওই কি সাধারণ সম্পাদক নাকি একটা পোস্টে আছেন, তিনি এইসব ডিসিশন মেকার, তো তাকে তো তাড়ালেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেবেন না বলছেন কেন? আবার বলছেন তিনি অত্যন্ত প্রত্যয়ী, ব্রিগেডে 10 লক্ষ লোকের সমাবেশ করবে। বিজেপি একটা স্ট্রিট কর্নারে মিটিং করতে গেলে আদালতের পারমিশন নিয়ে আসতে হয়, এবং সেখানে পুলিশ থেকে আরম্ভ করে প্রশাসন থেকে আরম্ভ করে সবাইকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, যাতে লোকজন আসতে না পারে, আটকে দেওয়া হয়। এমনিতেও যারা গুন্ডা বাহিনী আছে, উন্নয়ন বাহিনী আছে, তারা রাস্তায় ভাঙচুর করে, কালো পতাকা দেখায়, গাড়ি আটকে দেয়, সেগুলো তো রয়েছেই। পুলিশ প্রশাসনকেও ব্যবহার করা হয় বলে বিজেপি বারবার অভিযোগ করে, এবং আমরা দেখেওছি, তার ফুটেজ আমরা বহুবার দেখেছি। কিন্তু এক্ষেত্রে দেখুন কতখানি প্রত্যয়ী, একটা নতুন দল করে ফেলেছে। প্রথম কথা, আসছে ফান্ড আসছে কোথা থেকে, আর 2 নম্বর, সেখানে 10 লক্ষ লোক হাজির করিয়ে দেবে। এই 10 লক্ষ লোক কারা আসবে? 10 লক্ষ লোক সংখ্যালঘু সমাজ, যারা তৃণমূল কংগ্রেসের ডিভিডেন্ড ভোট ব্যাংক, তাদের নিয়ে আসছে, তাদের নিয়ে এসে এত বড় সমাবেশ করছে, আর সেটা অ্যালাউ হয়ে যাচ্ছে, কোথাও থেকে আটকানো হবে না, প্রত্যয়ী হয়ে যাচ্ছে। গট আপ গেমটা কোথা থেকে হচ্ছে বুঝতে পারছেন? কিন্তু এই সমস্ত গট আপ যখন ধরা পড়ে যাচ্ছে, বুঝতে পারছেন যে না, ওই প্যাক যা সাজিয়ে দিয়েছে সেই জায়গা থেকে আর কিছু করার নেই, তখন আর যখন সেটা খাচ্ছে না, তখন এই মৌসম মেনজির নূর এই নাটকটিকে করতে হলো। এবং সব থেকে বড় কথা যে দেখুন, এই কংগ্রেস, তারা বলছে তাদের পুনরুজ্জীবন হচ্ছে, অনেক বড় বড় কথা বলছে, এবং যখন এই টিভি শোটাতে আসে এরা বলে বিজেপি এবং তৃণমূল দুজনেই আমাদের বড় শত্রু, আমরা দুজনের বিরুদ্ধেই লড়ছি। অথচ এই কংগ্রেস ইন্ডি জোটে তৃণমূলের সঙ্গে আছে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যেটা আরও গুরুত্বপূর্ণ, এরা যদি বিজেপি এবং তৃণমূল দুজনের সঙ্গেই লড়ে, মানে কংগ্রেস এবং বামেদের কথা বলছি,
এরা আগে অনেকগুলো ইলেকশন লড়েছে, সেই 2016 থেকে লড়ছে, এবং সেখানে দেখেছে যে ওই লাস্ট মোমেন্টে সিট অ্যাডজাস্টমেন্ট হয় না, একটা খেয়েই তৈরি হয়, এবং সেটার জন্য মানুষের বিশ্বাস পাওয়া যায় না, ফলে এরা শূন্য থেকে মহাশূন্যের দিকে চলে গেছে। এখন উভয়ই যদি সমান শত্রু হয়, এরা তো অনেক আগে থেকে সেই সিটিং অ্যাডজাস্টমেন্টটা শুরু করে দেবে, কে কোথায় লড়বে, কিভাবে হবে, কি স্ট্র্যাটেজি, এক জায়গায় এসে যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণসংকল্প যাত্রা করছে, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিজেপির হয়ে প্রচার করছে, এরা তো সেটা করবে, সেই সব কিচ্ছু করছে না। উল্টে বামেদের সঙ্গে জোট হবে কিনা সেই জায়গাটা নিয়েও কিন্তু এরা একটা ধোঁয়াশা রেখে দিচ্ছে। কেননা এত সব কিছু নাটক করার পরও দিদিমণি যদি দেখেন যে না, এত করেও আমার কোনো রকম কিছু হচ্ছে না, তাহলে সরাসরি জোটটা কংগ্রেসের সঙ্গে হয়ে যাবে, সেই রাস্তা খোলা রাখতেই কি। আর তার থেকেও বড় কথা, আর একটা বড় কথা চিন্তা করুন, 2026-এর রেজাল্ট বেরোলো, 148 থেকে বেশ কিছু আসন কম পেয়েছে তৃণমূল কংগ্রেস, বেশ কিছু আসন কম পেয়েছে বিজেপি। বাকি আসনগুলো কারা পেয়েছে? বাকি আসনগুলো পেয়েছে, ধরুন কংগ্রেস পেয়েছে কিছু, 2, 4, 5টা, সিপিএম পেয়েছে কিছু, বামেরা কিছু পেয়েছে, আইএসএফ কিছু পেয়েছে, এই আইমি মাসাউদ্দিন ওয়াইসির দল কিছু পেয়েছে, জেইউপি জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের দল তারা কিছু আসন পেয়েছে। তো এই যারা যারা আসন পেয়েছে তারা কাকে সমর্থন করবে? সরকারটা তো তৈরি করতে হবে, তখন তারা কাকে সমর্থন করবে? এই যারা তৃণমূলকে এত গালাগাল দিচ্ছে, এত নাটকবাজি করছে, দেখাচ্ছে আমরা কত বড় বিরোধী, তারা তখন রাজ্যটাকে বাঁচাবার জন্য বিজেপিকে সমস্ত কিছু বলে সাপোর্ট করবে তো সরকারটা গড়ার জন্য? মন্ত্রিসভায় আসার দরকার নেই, আমরা বাইরে থেকেই তোমাদেরকে সাপোর্ট করছি, সেই জায়গাটা করবে না? সরাসরি তখন দিদিমণির হাতটা শক্ত করে দেবে, 14 তলায় গিয়ে ফিশ ফ্রাই খাবে। তাহলে এই হুমায়ুন কবিরই আলাদা দল করুক, আর মৌসম বেনজির নূরকেই কংগ্রেসে পাঠানো হোক এইসব হেডলাইন করানোর জন্য, আলটিমেট জিনিসটা কি দাঁড়াচ্ছে? ওই পুরনো মদ নতুন বোতলে, নো ভোট টু বিজেপি। আলটিমেট সবাই মিলে বিজেপিকে আটকাও, যে করে হোক দিদিমণিকে 14 তলায় রেখে দাও। তাই এই সব নাটক যত হচ্ছে, বাংলার মানুষ তত কনফিডেন্স পাচ্ছে যে দিদিমণি টেনশনে আছেন, দিদিমণি বুঝতে পারছেন তিনি জিততে পারবেন না, তাই নিত্য নৈতিক ভিত্তিক এইসব নাটক করতে হচ্ছে। আর যত নাটক করবে তত কিন্তু পরিবর্তনের পক্ষে, বিজেপির পক্ষে হওয়াটা আরও শক্তপোক্ত হবে। কি বলবেন সামগ্রিক ঘটনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।